নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। ষড়যন্ত্রের শিকার, টিকিট না পেয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা জন বার্লার। 2024-25 সালের বাজেট পেশ করলো জলপাইগুড়ি পুরসভা। মোট 701 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে বলে জানান চেয়ারপারসন। জঙ্গলের পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি, তবে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন গাড়ির চালক। আচমকাই স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় উল্টে যায় গাড়িটি, তবে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন গাড়ির চালক। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। মঙ্গলবার দুপুর নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে গরুমারা জঙ্গল ক্যাম্প এলাকায়। গাড়ির চালক বিজয় রায় জানান, স্থানীয় একটি রিসর্টের জন্য বড় আকারের একটি জেনারেটর নিয়ে তিনি শিলিগুড়ি থেকে আসছিলেন। ওই সময় আচমকাই স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় জেনারেটর সহ গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার সময় সঙ্গে ছিল আরও দুটি গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। এটা কোন জায়গা জানো? নামটা কি জঙ্গল? হ্যাঁ, কোন জঙ্গল এটা? লাটাগুড়ি। কিভাবে হলো? কি হলো? এটা স্টার্টিং এ গিয়ে লক জাম হয়ে গেছে। স্টার্টিং আর ঘুরিয়ে না। কি আছে এটা? তো লোড এটা জেন্ডার গাড়ি। কোথায় কোথায় যাচ্ছে? শিলিগুড়ি থেকে লাটাগুড়ি তিরুমুখী। কিভাবে হলো এটা? এটা স্টার্টিং এ গেল। হ্যাঁ, স্টার্টিং লক অটোমেটিক হয়ে গেল। অটোমেটিক। গাড়ি কি স্পিডে ছিল? গাড়ি স্পিডে ছিল। আমার সামনে দুটো গাড়ি ছিল, একটা পিকআপ ছিল, একটা ছোট গাড়ি ছিল। আপনি কি অল্পর জন্য বেঁচে গেছেন? ভিতরে ছিলেন? না, পুরো ছিলাম না, তখন পাল্টি হয়ে গেছিল, তারপরে বাইরে হলো। আপনার কিছু হয়নি? না। বড় ছোট ঘটনা তো না, বেঁচে গেলেন? হ্যাঁ হ্যাঁ। কি বেঁচে গেলাম আর কি। আপনার নাম কি বলেন? বিজয় রায়। মঙ্গলবার জলপাইগুড়ি ডিপিএসসি থেকে মোট 91 জন সফল চাকুরি প্রার্থী তাদের নিয়োগপত্র হাতে পেলেন। মঙ্গলবার জলপাইগুড়ি ডিপিএসসি থেকে মোট 91 জন সফল চাকুরি প্রার্থী কাউন্সেলিং এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগপত্র পেতে চলেছেন। সূত্রের খবর, সফল প্রার্থীদের মধ্যে নিজ জেলায় যারা পোস্টিং পাননি তাদের নিয়ে রাজ্য স্তরে কাউন্সেলিং হয়। তার মধ্যে যারা জলপাইগুড়ি জেলা বেছে নিয়েছিলেন তাদেরকেই কাউন্সেলিং এর মাধ্যমে আজকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য যে 91 জন আজকে নিয়োগপত্র পেতে চলেছেন প্রত্যেকেই বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছেন। জলপাইগুড়ি জেলার কিছুই চেনেন না তারা। তাই নতুন নিয়োগপ্রাপ্ত এই শিক্ষক শিক্ষিকাদের জন্য ক্যাম্প করে সহযোগিতা করে চলেছেন বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা। বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা অভিযোগ করেন, নিজ জেলায় ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও নবনিযুক্ত এই শিক্ষক শিক্ষিকাদের দূরবর্তী জেলায় পোস্টিং দিয়ে তাদের বঞ্চিত করা হয়েছে। এটা হচ্ছে যে এর আগে একদিন কাউন্সিলিং হলো 139 জনের, আজকে আবার 91 জনের কাউন্সিলিং হচ্ছে। এটা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের কাউন্সিলিং। 14 সাল থেকে যারা ডিপ্রাইভ হয়েছিল বিভিন্ন কোর্টের লড়াই আন্দোলনের ফলে তারা সুপ্রিম কোর্টের রায়ে তাদের রিক্রুটমেন্ট আজকে হচ্ছে। এবং মূলত আজকে যারা রিক্রুটমেন্ট হচ্ছে মুর্শিদাবাদ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা থেকেই ক্যান্ডিডেটরা এসছে। এদের দুর্ভাগ্য যে নিজের জেলায় সিট আসন থাকা সত্ত্বেও এদেরকে একটা দূরবর্তী ইন্টেরিয়ার জেলাতে ঠেলে দেওয়া হয়েছে। এগুলো একটা নতুন চক্রান্ত, যে প্রথমে চাকরি না দেওয়া, ডিপ্রাইভ করা, আর পরবর্তীকালে চাকরি ডিপ্রাইভ করার পরে এখন দূরবর্তী জেলায় পোস্টিং দিয়ে এদের আবার নতুন করে ডিপ্রাইভ করা হচ্ছে। যে চাকরি দিচ্ছি কিন্তু কষ্ট করো। অকারণে এখানে বীরভূম থেকে এসছে, পুরুলিয়া থেকে এসছে, পূর্ব বর্ধমান থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে এসছে। ওই জেলাগুলোতে দিয়ে যাওয়া যেত, কোনো অসুবিধা ছিল না, সেখানে না দিয়ে এখানে পাঠানো হয়েছে। কষ্ট হচ্ছে চাকরি, তবে বহু লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে ওনারা চাকরি পেয়েছেন এবং হচ্ছে যে আমরা ওনাদের আমাদের জেলাতে স্বাগত জানাচ্ছি। এবং আমরা চেষ্টা করব যে সব ধরনের আমাদের জেলাতে দূরবর্তী সার্কেলগুলোতে, মূলত মালবাজার, মেটেলি, মাল সাউথ, ধূপগুড়ি ওয়েস্ট, ধূপগুড়ি 3 এবং ধূপগুড়ি 4 এদের দিয়েছে পোস্টিং। ওখানে যাতে তারা সুস্থভাবে স্কুল করতে পারেন, ভালোভাবে স্কুল করতে পারেন, তার জন্য আমরা সাহায্য সহযোগিতা করছি সংগঠনগতভাবে। এবিপিটি এর পক্ষ থেকে লোকেশন বলে দিচ্ছি এবং এখানে চাকরি পাওয়ার পর ওখানে যা যা সহযোগিতা করার, থাকার ব্যবস্থা, বাড়ি ভাড়া এগুলো দেখে দেওয়া, স্কুলে জয়েনিং থেকে সমস্ত বিষয় যতটা সহযোগিতা করা যায় আমরা করব। কিন্তু আমাদের লড়াইটা হচ্ছে যে নিজের জেলায় চাকরি দাও, এত দূরবর্তী জেলায় দেওয়ার প্রয়োজন নেই, সব জেলাতেই ভ্যাকেন্সি আছে। এই ধরনের
এগুলো এক এক ধরনের চক্রান্ত। এগুলো যে আজকে এখানে দিলাম পোস্টিং, দুদিন পরে যাতে আবার নতুন করে এদেরকে ব্ল্যাকমেইল করে আবার পয়সা নিয়ে ডিস্ট্রিক্ট ট্রান্সফার করানো যায়, এই ধরনের চক্রান্ত চলছে। গোটা রাজ্যে যা চলছে, শিক্ষা দপ্তর দুর্নীতির আতুর ঘর, সেখানে এটাও একটা নতুন চক্রান্ত। যদিও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলার সভাপতি স্বপন বসাক এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, নিজ জেলায় ভ্যাকেন্সি না থাকার জন্যই রাজ্য স্তরের কাউন্সিলিংয়ে নিজের পছন্দের ভিত্তিতেই এই 91 জন প্রার্থীকে জলপাইগুড়ি জেলায় পাঠানো হয়েছে। বাইরের জেলা থেকে আগত নবনিযুক্ত এই শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের লোকেশনের তথ্য দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে সংগঠনের তরফে সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি। অন্য সংগঠনও দিয়েছে, আপনারাও দিয়েছে, কি কারণে? দেখুন, আজকে জলপাইগুড়ি জেলাতে মোট 91 জনের কাউন্সেলিং হচ্ছে। 91 জনকে কাউন্সেলিং করে তারা স্কুল চুজ করবে, তাদের হাতে আজকে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। মূলত এই 91 জন প্রত্যেকেই হচ্ছে জলপাইগুড়ির বাইরের যে সমস্ত জেলা, মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে তারা এসছেন। নিজ নিজ জেলাতে যারা পোস্টিং পাননি তাদের স্টেট কাউন্সেলিং হয়, এবং স্টেট কাউন্সেলিংয়ে যারা জলপাইগুড়ি জেলাকে পছন্দের মধ্যে রেখেছিলেন তাদেরকেই আজকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। কাউন্সেলিং করে তারা, বামপন্থীরা বলছেন যে জেলার না করে বাইরের জেলায়ও দূর দূরান্ত থেকে তাদের এখানে চাকরি দেওয়া হয়েছে, একটা অসুবিধার মধ্যে পড়তে হয় অন্য জেলার থেকে এই জেলায় চাকরি পাওয়া। অসুবিধা তো স্বাভাবিকভাবেই হবে, কিন্তু সেটা তো কিছু করার নেই। তারা নিজেরাই তো চুজ করেছে জলপাইগুড়ি জেলাকে, তো যার ফলে তারা জলপাইগুড়ি জেলায় তারা এসছেন। এবং এসে জলপাইগুড়ি জেলার যে সমস্ত স্কুল রয়েছে, টোটাল জলপাইগুড়ি জেলাতে 6টি সার্কেলের টোটাল 100টি ভ্যাকান্সি। 100টি ভ্যাকান্সিতে 91 জন যারা চাকরি আছে, সফল চাকরিপ্রার্থী, তাদের কাউন্সেলিং হচ্ছে। তাদের মধ্যে 100টা স্কুলের মধ্যে তারা স্কুল চুজ করবেন, তারপরে আজকে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। বিষয়টা হলো, দেখুন যে আমাদের মামাটি মানুষের সরকারের কর্মযোগ্য এবং কর্মসংস্থান, এই কর্মসংস্থানের জন্য আজকে একটা কর্মযজ্ঞ চলছে এখানে আমাদের ডিপিএসসিতে জলপাইগুড়ি। যে আমাদের এই ছেলে মেয়েগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল, 500 দিন 700 দিন 1000 দিন পেপার খুললেই দেখা যায়, টিভিতেই দেখা যায়। এরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে, আমাদের পর্ষদের মাধ্যমে আমাদের কাছে এমপ্যানেল হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এদের সবাইকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য আমরা কাজ করছি। স্যার, আজকে কাউন্সেলিং চলছে। কাউন্সেলিংয়ের মধ্য থেকেই আমরা অ্যাকর্ডিং টু মেরিট, অ্যাকর্ডিং টু র্যাঙ্ক, সেই হিসেবে ফার্স্ট কাম ফার্স্ট প্রিফার হিসেবে আমরা সমস্ত ভ্যাকান্সি এনাদের টাঙিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা কাউন্সিলিংয়ের সময় দেখাচ্ছি, ওরা পছন্দ মতো স্কুল নিয়ে নিচ্ছে। স্যার, সবারই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যেই হচ্ছে তো? হ্যাঁ, উইদিন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আজকে কতজন রয়েছে এবং কটা মোটামুটি স্কুল রয়েছে? এখানে 91 জনের লিস্ট আমরা পেয়েছি। এডিশনাল গতকাল একজন এসছে, আমরা তাকেও হয়তো দিয়ে দিব। এটা আশা রাখি যে শান্তমতো অবস্থায় আমাদের এই প্রসেস চলবে। কখন শুরু হয়েছে স্যার? এটা 10টার সময় শুরু হয়েছে, এখন যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত চলবে। আজকে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবেন? আজকেই দিই। স্যার, এদের জয়েনিং ডেট বা কিছু বলা হয়েছে কি? আজকে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবো লেখা থাকবে উইদিন 15 ডেজ। 2024-25 সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করল জলপাইগুড়ি পুরসভা। মঙ্গলবার মোট 701 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে বলে জানান চেয়ারপারসন পাপিয়া পাল। তিনি জানান, গ্রিন এবং ক্লিন জলপাইগুড়ি করার লক্ষ্যে এগিয়ে যাবে জলপাইগুড়ি পুরসভা। এই লক্ষ্যেই ইতিমধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর জোর দেওয়া হচ্ছে। গ্রিন সিটি করার লক্ষ্যে বনসৃজনের উপরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারের বাজেটে ওয়াটার এটিএম, শবদেহ সংরক্ষণ করতে P7 এর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে 2024-25-এর আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো। আমাদের MCIC মিটিংয়ের পর আজকে আমাদের বাজেট যে BOC, সেখানে আমরা এই অনুমোদনের জন্য পেশ করা হয়, এবং সকলের সর্বসম্মতিক্রমে এবং সকলের অত্যন্ত আন্তরিক সহযোগিতায় এবং উন্নত পরিষেবার লক্ষ্যে আমাদের এই বাজেট তারা পূর্ণ সমর্থন জানায়, এবং 2024-25-এর আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো। কত বাজেট? আমাদের 701 কোটি টাকার বাজেট আজকে জলপাইগুড়ি পুরসভা বাজেটে পেশ করলো। দেখুন, মূল যেটা আমাদের ভিশন, সেটা হলো আমাদের গ্রিন এবং ক্লিন জলপাইগুড়ি আমরা দেখতে চাই,
এবং সেটার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে সলিড ওয়েস্ট প্রকল্পকে নিয়ে আমরা বজ্র দূরীকরণ শহর থেকে সেটার উপর আমরা যেরকম জোর দিয়েছি, তেমনি গ্রিন জলপাইগুড়ি গড়বার লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণের একটা কর্মসূচি নিয়েছি এবং আমাদের বনবাটিকা যে আমাদের কর্মসূচি রয়েছে সেটাও আমাদের নগরবাটিকা বনসৃজন সেটাকেও আমরা গুরুত্ব দিয়ে ভাবছি। আমাদের বাজেটের মূল লক্ষ্য হলো গ্রিন এবং ক্লিন জলপাইগুড়ি এবং তারপরেও আরও কিছু কিছু আমাদের রয়েছে। আমাদের নতুন যেমন আমাদের এটিএম ওয়াটার আমরা রাখছি শহরের উপরে, ঠিক তেমনিভাবে আমরা P7 যেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাইরে যারা বসবাস করেন এখন তাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, তাদের হঠাৎ মৃত্যু হলে তাদের প্রিজার্ভ করে রাখা সেক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়, সেরকম আমরা একটা P7-এর যেমন ব্যবস্থা রেখেছি। আমি ষড়যন্ত্রের শিকার, টিকিট না পেয়ে বিস্ফোরক মন্তব্য জন বার্লার। এবারের নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে প্রথম মুখ খুললেন মন্ত্রী জন বার্লা। মঙ্গলবার দিল্লি থেকে ফিরে লক্ষ্মীপাড়া চা বাগানের নিজের বাড়িতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই কথাই জানান তিনি। উল্লেখ্য, আলিপুরদুয়ার লোকসভা আসনে এবার জন বার্লাকে টিকিট না দিয়ে মনোজ টিগ্গাকে প্রার্থী করেছে দল, যার পর কার্যত মুখে কুলুপ এঁটে দিল্লিতে ছিলেন। সূত্রের খবর, তিনি টিকিট পাওয়ার জন্য শেষ চেষ্টা চালান, তবে শেষ পর্যন্ত কাজ না হওয়ায় এদিন তিনি মুখ খোলেন। না, আমার তো আদিবাসী সংগঠন 2005 থেকে যখন শুরু করেছি, আদিবাসী সংগঠন এখনো আছে, কালকে থাকবে, চিরদিন আমি আছি, থাকবে। আদিবাসী যতদিন থাকবে থাকবে, আছি। ট্রেড ইউনিয়ন আমার আছে, আমি থাকবো। দায়িত্ব আমি দেখো আমাকে কাউকে দেয়, আমি নিজে তৈরি করেছি সংগঠন, আমার আজ থেকে তৈরি করে না। একটা MLA এইখানে যখন কেউ বিজেপি ছিল না, TMC ছিল না, তো সে সময় আমি 208টা পঞ্চায়েত মেম্বার আমার লিডারশিপে জিতেছি। তখন একটা পঞ্চায়েতে কেউ জিততে পারতো না। এইখানে বিজেপি একটা ঝান্ডা লাগাইতে পারে না। আর জনবালা 2014 থেকে আসার পরে সব বাগানে বাগানে ঝান্ডা লাগছে। আজকে সব বুথে বসছে, এখানে বুথ বসতে দিত না। এই জনবালার নেতৃত্বে সব বাগানে বাগানে বুথে বসছে। বিমল গুরুংয়ের সাথে কথা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই কথা হয়েছে। ওনার সংগঠন এখানে ডুয়াস্তারাতে আছে। তাহলে আপনার এর পরের পরিকল্পনা কি রয়েছে? এখন জনগণ যেটা আমাদের সবথেকে বড় সংখ্যা আদিবাসী সংগঠন আছে, এত বড় সংগঠন এত দীর্ঘদিন থেকে লড়াই করে আছে, আমার নেতৃত্বে অনেক কিছু দিয়ে পারেছি। আর আপনার কি বলে ট্রেড ইউনিয়ন নিয়ে আমি অনেক আন্দোলন করেছি, 10 দিন রাত হাঁটেছি। আর আদিবাসী আন্দোলন, ট্রেড ইউনিয়ন, চা বাগানের আন্দোলন করেছি। আগামী দিনে এটা থাকবে। আমার তো সংগঠন আছে, আমার তো আন্দোলন বসবে না। আগামী দিনে ভাবে দাঁড়ানোর চিন্তা ভাবনা রেখেছেন? এখন এইটা ভাবে এখন আমার চিন্তা ওইভাবে চিন্তা ভাবনা নাই। আমার সংগঠন যেটা বলবে, আমার সংগঠন। তাহলে আপনাকে কেন টিকিট দিল না, কি মনে হচ্ছে? এখন এই আমাদের 2-4টা নেতা নিজেকে MP হওয়ার জন্য ওরা অনেক আমার বিরোধে কথা বলছে, হয়তো টিকিট পাওয়ার জন্যে। জনবালা খারাপ, তাহলে ঠিক আছে, তোমরা ভালো আছে, জনগণের জন্য ভালো আছে। তো 8 বছর তো MLA ছিল, কোথায় কি করেছে? আমি রাজ্যের নেতারা ষড়যন্ত্র করেছে। হ্যাঁ, রাজ্যে এখন সুমন্ত অধিকারী আইসে এখানে দেখা জিতায় দেবে। চলতে আপনার এই কথার জন্য যদি পার্টি থেকে আপনাকে শোকজ করে? হ্যাঁ, আপনি যে বক্তব্য, আমি দেখুন, আমি কোনো পার্টির বিরোধে আমি কথা বলছি না। সংগঠন যে বলবে ওইটাই কথা বলছি। আমি সংগঠনের বিরোধে কোনো কথা বলছি না। আমি সংগঠনের বিরোধী কোনো কথা আজকেও বলবো না, কালকেও বলবো না, পরশু দিনেও বলবো না। আমি সংগঠন কাছে রয়ে আমি এই যে জনগণকে জবাব দিতে হবে আমাকে। জনগণকে কি বলবো এখন? আর জনগণের যে বলবে ওইটাই বলবো আমি। এখন ওনাদের কথা শুনতে হবে, তারপরে কোনো কমেন্ট দিব। তার মানে জনবাবু, আপনার টিকিট না পাবার পেছনে কি মনোজ টিগ্গার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সবথেকে বড় ওনারই ভূমিকা আছে। আজকে টিকিট পাওয়ার পরে আমার সাথে কথা বললো না, উনি আমাকে বলেছেন যখন আমরা মিটিংয়ে ছিলাম, উনি বলছে তুমি রেলের স্টপেজ করে দাও, হসপিটাল করে দাও। আমি করলাম, ওইটাও সব কিছু হলো। আজকে নাগরাঘাটাতে স্টপেজ, 2-2টা ট্রেনটা আমরা করলাম। বাকি অনেক কিছু আমি কাজ করেছি, কিন্তু ওদের নজরে পড়লে না। যেইভাবে জনবাল্লাকে বদনাম করা যাবে
সব এমএলএ মিলে, জনগণও আমাদের পাশে আছে, এমএলএ মিলে ওরা কেউ চিফ হুপ হবে, একটা এমএলএ যদি এমপি হয়ে গেলে কেউ চিফ হুপ হবে, কেউ মন্ডল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হবে, ওই পোস্ট নিয়ে ওদের লড়াই আছে। আমার কোনো দিন পোস্ট নিয়ে কোনো দিন লড়াই হলো না। আমি এমনি আমার নাম এমনি এখন থেকে না 2005 থেকে আদিবাসী সংগঠন নিয়ে চলেছি, ট্রেড ইউনিয়ন নিয়ে চলেছি, ট্রেড ইউনিয়ন নিয়ে কাজ করেছি, আগামী দিনে আমি ট্রেড ইউনিয়নে কাজ করব। এখন যদি পার্টি ভালোবাসে তাহলে নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করবে, না করলে আর জনগণ যা ডিসিশন নিবে, আমার মত দেখো, জনগণ যা দিবে ডিসিশন, ওনার মত যাটা পড়বে আমার। তাহলে খুব ষড়যন্ত্র, আপনি কি দল ছাড়তে চলেছেন? এখন এটা আমার কোনো চিন্তা ভাবনা নাই। যাকে দাঁড় করানো হয়েছে সে কি জিতবে, কি মনে হয়? আর এখন জনগণ, এখন ওরা ভোট দেওয়া তো বাগানের চা বাগানের শ্রমিকরা, ওরাই ভোট করাবে, ট্রেড ইউনিয়ন লিডাররাই ভোট করাবে। তাহলে কি এক কথা বলা চলে যে ষড়যন্ত্রের শিকার জনতা? হ্যাঁ, এটা ওরা ষড়যন্ত্র, সব এমএলএ মিলে ওদেরকে বললাম, এমএলএ তোমরা আমার আশীর্বাদে মনোজ তিগা জিতেছে বিধানসভা 2016-তে, আমি আর বিমল গুরুং আমরা সব এলাকার মধ্যে সাপোর্ট করেছি, নাগরাঘাটাতে সাপোর্ট করেছি, কুমারগ্রামে সাপোর্ট করেছি, গোর্খা আদিবাসী আমরা মিলে বাগানে বাগানে সাপোর্ট করেছি, চা বাগানে সন্তুর সাথে আমার আশীর্বাদ দিয়ে পুনঃ জিতেছে। এরা যদি বলবে তাহলে 2024-এ নিজে পায়েতে দাঁড়ায় জিতো। আমি ওদেরকে বলেছি, ফোন করে বলেছি, তোমরা 2026-এ আছে, তোমরা নিজে পায়েতে দাঁড়ায় জিতো। আমার তো আশীর্বাদ লাগবে না। আজকে টিকিট পেয়েছো, এমপি টিকিট পেয়েছো, আজ অবধি ফোন করো নাই, আশীর্বাদ নেওয়ার জন্য আসো নাই, আমাকে কোনো দিন ফোনও করো নাই, দাদা আমাকে টিকিট দিল্লি দিচ্ছে, এইটাও নিয়ে আপনারা কথা বললেন না। হ্যাঁ দাদা আমাকে টিকিট দিচ্ছে, আমি কি করব, নিলে ভালো হবে না, না নিলে হবে, আপনার আশীর্বাদ লাগবে, টিকিট দিচ্ছে। তখন আমি নিশ্চয়ই চিন্তা ভাবনা করতো, জনগণের সাথে জিজ্ঞাসা করবো ট্রেড ইউনিয়ন কী বলছে, মানুষ কোন পক্ষে আছে, মানুষের বিচার শুনতে হতো, মানুষের সাথে বিচার নিতে হতো, সব কনভেনার এইখানে যারা যারা আছে সবার সাথে জিজ্ঞাসা করতো। এখন নিজেই বলবে না, আমি আমার আমাকে বদনাম করে নিজেকে যদি ভালো পাবো, তাহলে নিজে পায়েতে দাঁড়ায় জিতো। এখন সংগঠন যেটা সংগঠন ভাববে। আগামী 10ই মার্চ রয়েছে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। ব্রিগেডের ঠিক আগেই জলপাইগুড়ির দুই যুব তৃণমূল কংগ্রেস নেতার পারস্পরিক বিরোধী মন্তব্য। এদিকে এক পক্ষকে বসিয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগ উঠেছে অপর পক্ষের বিরুদ্ধে। আগামী 10ই মার্চ রয়েছে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। তার আগে মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজে হাত লাগান যুব তৃণমূল কর্মীরা। তবে যুব সংগঠনের নেতৃত্বের পরস্পর বিরোধী মন্তব্যে দুই ভাগের স্পষ্ট ইঙ্গিত দেখা দিয়েছে। যদিও তাদের বার্তায় তারা স্পষ্ট করেছেন দল একটি, আর সেটি হলো তৃণমূল কংগ্রেস, আর তারা দলের সাথেই রয়েছেন। যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহা আগেই জানিয়েছিলেন সংগঠনের জেলা সভাপতি পরিবর্তন হওয়ায় তারপর তাকে এবং অন্যান্য কর্মীদের বৈঠকে ডাকা হচ্ছে না। সংগঠনটিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। এদিন অজয়বাবু তার মন্তব্যে অনড় থেকে একই প্রতিক্রিয়া দিয়েছেন। পাশাপাশি সংগঠনের একাংশ নেতাকর্মীদের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এই বিষয়ে জলপাইগুড়ি শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দীপঙ্কর ঝা জানান, যুবর বৈঠকে অজয় সাহা সহ অন্যান্যদেরও ডাকা হচ্ছে, কিন্তু কোনো কারণে তারা হয়তো সেই বার্তা লক্ষ্য করছেন না। জেলার প্রতিটি ব্লক থেকে কমপক্ষে 12,000 করে তৃণমূল কর্মী সমর্থকেরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানান তিনি। আজকে আমরা আমাদের জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ডে আমরা আজকে 10ই মার্চ ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী সন্দীপ ছেত্রী মহাশয়ের নির্দেশে আমরা আজকে ওয়াল লিখন করলাম। এবং আপনারা ভালো মতনই জানেন, গত 29 ফেব্রুয়ারি আমাদের যে সন্দীপ ছেত্রী মহাশয় আছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি, উনি জলপাইগুড়ি জেলা তৃণমূল কার্যালয়ে সমস্ত ব্লকের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন জেলার নেতৃত্বদের নিয়ে
উনি একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন লোকসভা ভোটকে সামনে রেখে এবং ব্রিগেড সমাবেশের কে সফলমণ্ডিত করবার জন্য, এবং সেদিনকাই উনি দেওয়াল লিখনে উদ্বোধন করে গেছিলেন এবং সেদিন থেকে সমস্ত ওয়ার্ডে এবং সমস্ত ব্লকে ব্লকে আমাদের দেওয়াল লেখন এবং পোস্টার লাগানো এবং বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগানো এই ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করবার জন্য এটা চলছে। এবং এটা সমস্ত জেলা জুড়ে যে হারে হাইপ হবে, জলপাইগুড়ি বিভিন্ন ব্লক থেকে আপনি কম করে 12,000-এর উপরে বিভিন্ন ব্লক থেকে 12,000-এর এক একটা ব্লক থেকে 12,000 সামথিং উপরে লোক যাবে আপনি ব্রিগেড জানেন। দেখুন, অজয় সাহা উনি যিনি বলেছেন কি বলেছেন সেটা আমার জানা নেই, কিন্তু উনি হচ্ছে আমার থেকে আমরা আগে বিগত দিনে একই সাথে আমরা দল করতাম, যুবটা করতাম, এবং আজকের ডেটে উনির মনের ভিতরে কি প্রতিক্রিয়া চলছে সেটা নিয়ে কোনো আলোচনা করবো না। উনির পার্সোনাল কোনো বক্তব্য থাকতেই পারে, কিন্তু আমাদের সন্দীপ ছেত্রী যে নতুন জেলা সভাপতি হয়েছেন উনির একটাই বার্তা, দল উনিকে দায়িত্ব দিয়েছে, তার মানে এই না যে উনি নিজে আলাদাভাবে কোনো সংগঠন তৈরি করবেন, উনি কাউকেই সরিয়ে রাখবেন না, সবাইকে নিয়েই উনি চলবেন। এবং যখন যে কোনো সমাবেশ হয় সেটার জন্য সবাইকে গ্রুপে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে হোক, তাকে পার্সোনালি ফোন করে হোক, সব জানানো হয়। এবং গত বৈঠকে তো ডাক পায়নি, সে পরিষ্কার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তাদের ডাকা হয়নি। কিন্তু আমার কাছে যেটুকু খবর আছে, আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে উনিও আছেন। আমাদের একটা জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেসের একটা গ্রুপ তৈরি করা হয়েছে, সেই জেলার গ্রুপে উনিও আছেন। তো সেই গ্রুপে যখন মেসেজটা গেছে নিশ্চয়ই তাহলে উনি দেখতে পেয়েছেন বা উনি হয়তো লক্ষ্য করেননি, তার জন্য উনির মনের ধারণা যে উনিকে ডাক পান। এতে কি হবে, একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে না দলের মধ্যে? দল অনেক বড় হয়েছে, দল অনেক, তৃণমূল কংগ্রেসটা অনেক বড় দল, এবং তার পাশাপাশি জলপাইগুড়ি জেলায় তৃণমূল যুব কংগ্রেসটাও বেশ আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মেন সংগঠনের জায়গায় তৈরি হচ্ছে। তো সেই জায়গার থেকে দলটা অনেক বড়, সেই জায়গায় কে কী বললো না বললো তাতে দলের কিছু যায় আসে না। আমি মনে করব সবাই আমরা তৃণমূল কর্মী এবং তাদের প্রত্যেককে দলের স্বার্থে, দলের ভালোর জন্য, দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা উচিত। আপনার নাম আর পরিচয়টা? আমি দীপঙ্কর ঝা, জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল যুবর সহসভাপতি। যিনি এই কথাগুলো বলছেন তিনি নিশ্চয়ই তৃণমূল যুব কংগ্রেসের মুখপাত্র নন, এবং তার কি প্রতিক্রিয়া সভাপতির হয়ে বা সভাপতির মুখ দিয়ে এই কথাগুলো যদি বলানো হয়ে থাকে তাহলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তার কারণ আমার মোবাইলে আমি সম্পূর্ণভাবে বলছি যে আমার মোবাইলে প্রায় 35টা তৃণমূল কংগ্রেসের গ্রুপের সঙ্গে আমি যুক্ত, এবং যেই কথাগুলি বলা হয়েছে যে আমার কাছে ফোন করা হয়েছিল, আমি আপনাকে দেখিয়ে দিতে পারি আজ অবধি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ ছেত্রী হওয়ার পরে তার পক্ষ থেকে কোনো ফোন আমার মোবাইলে আসেনি এবং তার সঙ্গে আমার আজ অবধি কোনো কথাও হয়নি। এখানে দাঁড়িয়ে এইটুকুই বলতে পারি যে আমি আগেও বলেছি যে দলটা তৃণমূল যুব কংগ্রেসটাকে যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করা হচ্ছে সেটা বারংবার প্রমাণিত হচ্ছে। তার কারণ যেই কথাগুলো বলা হচ্ছে সন্দীপবাবুর হয়ে, বা আমার মনে হয় সন্দীপবাবু তাকে দিয়ে বলাচ্ছেন, তার কারণ দলটাকে ভাগ করে দেওয়ার একটা চক্রান্ত তো বরাবর করা হচ্ছে। তার কারণ যারা তৃণমূল যুব কংগ্রেসের সক্রিয় সদস্য বা পদাধিকারী আছে তাদের অধিকাংশকে সম্পূর্ণ অন্ধকারে রেখে জলপাইগুড়ি জেলা শহরে যদি একটা মিটিং করা হয় এবং তারা যদি না জানে, তাহলে এই বিষয় নিয়ে সন্দীপবাবুকেই প্রশ্ন করা উচিত। আমার মনে হয় না যে এই দীপঙ্কর ঝা যিনি আছেন তিনি কতদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত বা তার এই যুব তৃণমূলের কোন পদে আছেন সেটাও আমি সম্পূর্ণভাবে বলতে পারবো না, কিন্তু যে কথাগুলি উনি বলছেন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমার মনে হয় দলকে শক্তিশালী করবার লক্ষ্যে সকলকেই সঙ্গে নিয়ে কাজ করা উচিত, কিন্তু যিনি সভাপতি আছেন তিনি মুখে বলছেন আমি সকলকে নিয়ে চলবো, কিন্তু বাস্তবে তিনি তার কথা রাখছেন না এবং কাউকে না জানিয়ে তিনি তাদের পছন্দের লোকদেরকে নিয়ে, বা বলতে পারেন যে যারা দলটিকে ব্যবহার করে নিজেদের আখের গোছানোর লক্ষ্যে এগিয়ে আছে তাদেরকে নিয়ে তিনি হয়তো দলটা করতে চাইছেন, সেই কারণেই আমাদেরকে বসিয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। তবে ব্রিগেড সমাবেশ সফল হবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি জলপাইগুড়ি থেকে আমি শুনলাম তিনি বলেছেন একটা ব্লক থেকে 12,000 লোক গেলে পরে জলপাইগুড়িতে সাংগঠনিক 16টা ব্লক আছে, তাহলে আমার মনে হয় যে কম করে জলপাইগুড়ি জেলা থেকে 1.5 থেকে 2 লক্ষ মানুষ সমাবেশে যাবে। তাহলে আমার মনে হয় যে জলপাইগুড়ি তার বক্তব্যেই প্রমাণিত যে তার রাজনৈতিক জ্ঞান কতটা আছে, যে জলপাইগুড়ি জেলা থেকে যদি 2 লক্ষ মানুষ যায় তাহলে আমার মনে হয় যে ব্রিগেড সমাবেশে আর আশেপাশে জেলার প্রয়োজন আছে। সুতরাং আগে সংগঠন সম্পর্কে তার জানা উচিত, সাংগঠনিক দক্ষতা তার থাকা উচিত। আমি অবিভক্ত জলপাইগুড়ি জেলার ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, সহসভাপতি ছিলাম, যুব তৃণমূলের যুব কংগ্রেসের সহসভাপতি সাধারণ সম্পাদক ছিলাম। যিনি বলছেন তার রাজনৈতিক জ্ঞান অতি নিম্নমানের,
তাই তিনি এইসব ভুলভাল বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় তার পড়াশোনা করে এইসব বক্তব্য রাখা প্রয়োজন ছিল। উত্তরপ্রদেশে যাচ্ছে হলদিবাড়ির টমেটো। দাম এবং ভালো চাহিদা রয়েছে হলদিবাড়ির বাজারে আমদানিকৃত টমেটোর। উল্লেখ্য, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কম বেশি চাষ হয়ে থাকে টমেটোর। মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে কাঁচা লঙ্কা চাষের পাশাপাশি প্রচুর পরিমাণে টমেটো চাষ হয়ে থাকে। তবে হলদিবাড়ি বাজারের আমদানিকৃত টমেটো ইতিমধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছে বলে খবর। তবে এবার হলদিবাড়ির টমেটো যাচ্ছে উত্তরপ্রদেশে, এমনই বক্তব্য হলদিবাড়ি বাজারের টমেটো ব্যবসায়ী মুরারি আগরওয়ালের। তিনি বলেন, বর্তমানে টমেটোর যথেষ্ট চাহিদা এবং ভালো দাম রয়েছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আশা কর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি সহ আরো বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচি জলপাইগুড়িতে। আশা কর্মী ইউনিয়নের সদস্যরা গত কয়েকদিন থেকে কর্মবিরতি পালন করছেন। তাদের নিজস্ব কিছু দাবি দেওয়া নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন। অনারিয়াম বৃদ্ধি সহ অ্যান্ড্রয়েড মোবাইল প্রদান, আশা কর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আজ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। আমরা 1 মার্চ থেকে কর্মবিরতি আমরা ঘোষণা করছি আশারা, তাই আমাদের আজকে 5ম দিন আমাদের কর্মকাণ্ড অব্যাহত রাখছি। আজকে আমরা এখান থেকে স্টেশন থেকে কর্মবিরতি রাখছেন, কাজ করছেন না? কাজ করছি না। কি কারণে মূলত কাজ করছি না? আমাদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য। দাবি দেওয়াগুলো হচ্ছে স্থায়ীকরণ করে স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, অবিলম্বে ফিক্সড ভাতা বৃদ্ধি, কাজের টাকা ভাগাভাগি দেওয়া চলবে না, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট দিতে হবে, এই সমস্ত জন্য অতিরিক্ত কাজের চাপ দেওয়া যাবে না আমাদের, আর উপযুক্ত কাজের সঠিক মূল্য দিতে হবে। গাইডলাইনের বাইরে কোনো কাজ করানো আমাদের দিয়ে চলবে না। এই সমস্ত কাজ, এটা হচ্ছে আমাদের দাবি। চাষি ভাইদের জন্য রইল সুখবর। এবার সুপারি এবং নারকেল বাগানের মধ্যে কোকো চাষ করলে দ্বিগুণ লাভ নিশ্চিত। কৃষক বন্ধুদের জন্য রইল অতিরিক্ত লাভের নয়া দিশা। উত্তরবঙ্গের এমন মনোরম পরিবেশ কোকো চাষের উপযোগী। এমনিতেই কোকো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল। ভারতবর্ষে যে পরিমাণে কোকো চাষ হয়, কোকোর চাহিদা তার থেকেও অনেক কয়েক গুণ বেশি। ফসলটি মূলত দক্ষিণ ভারতে হলেও জলপাইগুড়িতে তথা উত্তরবঙ্গে কোকো চাষ করলে লাভবান হতে পারে কৃষকেরা। বিশেষভাবে এই নিদান দিচ্ছেন উত্তরবঙ্গের কৃষি বিজ্ঞানীরা। জলপাইগুড়ি জেলার মোহিতনগরে অবস্থিত রয়েছে কেন্দ্রীয় কৃষি খামার এবং গবেষণা কেন্দ্র। সেখানকার ইনচার্জ বিজ্ঞানী ডক্টর অরুণ কুমার শেঠ কোকো চাষ নিয়ে এমনটাই জানাচ্ছেন। সাধারণত অল্প ছায়াযুক্ত আবহাওয়াতে কোকো চাষ ভালো হয়। উত্তরবঙ্গের নারকেল এবং সুপারি বাগান রয়েছে প্রচুর। সেসব বাগানের অল্প ছায়াযুক্ত আবহাওয়া কোকো চাষের জন্য বিশেষভাবে উপযুক্ত। পরীক্ষামূলকভাবে জলপাইগুড়ির হর্টিকালচার রিসার্চ এবং ডেভেলপমেন্ট ফার্মে চাষ চলছে, তাতে খুব ভালো ফল মিলেছে।
জমিতে গিয়ে দেখা গেল ইতিমধ্যে খুব ভালো কোকো চাষও হয়েছে সেখানে। কোকো চাষ করতে কলমের চারা লাগানো হলে 2 বছর পর থেকে এবং বীজের চারা লাগানো হলে 3 বছর পর থেকে ফুল ফল আসতে শুরু করে। মূলত অর্থনৈতিক লাভ পেতে হলে প্রায় 4 থেকে 5 বছর অপেক্ষা করতে হবে। এরপর প্রতিটি গাছ থেকে প্রায় 60 থেকে 70টি ফল পাওয়া যেতে পারে। মোট 2 কেজি থেকে 4 কেজি কোকো মিলতে পারে। বাজারে এর মূল্য 150 থেকে 200 টাকা প্রতি কেজি। এভাবে নারকেল সুপারি বাগানের মধ্যেই অতিরিক্ত খাটনি না খেটে কোকো চাষ করে চাষিরা অতিরিক্ত লাভ করতে পারবেন। 1 বিঘা সুপারি বাগানে কম বেশি প্রায় 180টি সুপারি গাছ থাকে। সেই বাগানে প্রায় 90টি কোকো গাছ লাগানো যেতে পারে। ফলে একই জমিতে কোকো চাষ করে কৃষকেরা অতিরিক্ত লাভ করতে পারবেন। আমরা মানে গ্রাফটিংয়ের মাধ্যমে যদি আমরা করি তাহলে 2 বছর থেকে এটা ফুল এবং ফল আসতে শুরু করে। মোটামুটি বছরে আমরা 2 বার এটাকে ফলন পেতে পারি। সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে মানে ফুলটা আসে সেটা আমরা মে জুন মাস নাগাদ এটাকে হারভেস্ট করতে পারি। আবার অনেক সময় হচ্ছে কি অক্টোবর নভেম্বর মাসে ফুল আসে সেটা আমরা ফেব্রুয়ারি মার্চ নাগাদ এটাকে হারভেস্ট করতে পারি। তবে এটা যেহেতু এটা আমরা এটাকে ডাইরেক্ট আমরা এটাকে দিতে পারি না, এটা অল্প বিস্তর প্রসেসিং দরকার, অর্থাৎ প্রক্রিয়াকরণ করা দরকার। বিভিন্ন স্ট্যান্ডার্ড মেথডস রয়েছে, সেই মেথডসগুলোকে ফলো করে খুব সহজভাবে সুন্দরভাবে আমরা ভালো কোয়ালিটির কোকো বিনস আমরা তৈরি করতে পারি বা কোকো পাউডার অথবা কোকো বাটার আমরা তৈরি করতে পারি। আপনাদের এখান থেকে ডিরেক্ট কেউ সেল করে নিয়ে যাচ্ছে? আমাদের এখানে এটা যেহেতু পরীক্ষামূলকভাবে এটাকে কাজ করা হচ্ছে, সুতরাং আমাদের এই ক্লাইমেটিক কন্ডিশনে, যেহেতু এটা নতুন ফসল আমাদের এই অঞ্চলের জন্য, এই ক্লাইমেটিক কন্ডিশনে কোন ধরনের প্রজাতিগুলো ভালো পারফর্ম করবে সেগুলোর উপর জাস্ট আমরা কাজ করছি। এবং আরেকটা সমস্যা যেটা রয়েছে, যেহেতু এটা উষ্ণ অঞ্চলের ফসল, এটা ঠান্ডা খুব একটা সহ্য করতে পারে না। আমাদের যেহেতু উত্তরবঙ্গে একটু ঠান্ডা একটা বিশাল বড় একটা প্রবলেম, এবং এই প্রবলেমে অনেক সময় হয় কি যে গাছের পাতাগুলো ঝলসে যায় খুব বেশি ঠান্ডা যখন পড়ে। তো আমরা চেষ্টা করছি যে এমন কোনো একটা প্রজাতিকে ডেভেলপ করা বা বার করা যেটা এই ঠান্ডাটাকে ভালো রকমভাবে সহ্য করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ভালো ফলনও দিতে পারবে। কারণ মূল উদ্দেশ্য যেটা হচ্ছে কি যে একটা কৃষক যখন সে তার বাগানে বা সিস্টেমের মধ্যে যখন এই ফসলটিকে লাগাবেন, তিনি যাতে খুব কম সমস্যার সম্মুখীন হন এবং ভালো রকমভাবে উৎপাদন করে ভালো রকমভাবে প্রফিট পেতে পারেন, সেইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। অতিরিক্ত সময় কাজ করানোর অভিযোগে ফ্যাক্টরির সামনে ধর্নায় বসলো মাল ব্লকের রাজা চা বাগানের শ্রমিকেরা। সোমবার থেকেই বাগানের কাজে যোগ দেননি শ্রমিকেরা। মঙ্গলবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ধর্নায় বসলো বাগান শ্রমিকেরা। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, রাজা চা বাগানের শ্রমিকেরা সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করেন। শ্রম আইন অনুসারে 8 ঘন্টার বেশি কাজ করালে তাদের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হয়। তবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই বাগান কর্তৃপক্ষ তাদের দিয়ে অতিরিক্ত কাজ করাচ্ছেন বলে অভিযোগ। এমনকি 11:30টা থেকে মধ্যাহ্ন ভোজনের জন্য ধার্য 1 ঘন্টা সময়ও দেয় না কর্তৃপক্ষ। 15 মিনিটের মধ্যেই কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে শ্রমিকদের। বাগানের শ্রমিক মিনু সোরেন, সুনিতা কেরকাট্টা, লক্ষ্মী বড়াইকরা জানান, শ্রমিকদের সমস্যা হলেও ম্যানেজার সেটা শুনতে চান না। অতিরিক্ত কাজের জন্য কোনো রকম লিখিত নির্দেশ তাদের দেওয়া হয়নি, তবুও বাধ্য হয়েই তাদের 8 ঘন্টার বেশি কাজ করতে হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদে শ্রমিকেরা সোমবার থেকে কর্মবিরতি পালন করছেন ফ্যাক্টরির সামনে। हम लोग का जो अधिकार है इसी चीज के लिए हम लोग यहाँ पे बैठे हैं। क्या समस्या क्या है यहाँ पे? हम लोग का यहाँ 9.5 घंटा काम करवाया जाता है। अच्छा, कौन सा बागान है ये? राजा किस्टे। अच्छा, तो ये 9.5 घंटा जो आप लोग जो काम करते हैं, तो एक्चुअली काम करने का टाइमिंग क्या होता है आप लोग का? हम लोग का सुबह 7 बजे से 11:30 बजे ओजन, 12 बजे से हम लोग का लंच का टाइम होता है। जो हम लोग का पीछे में जो हम लोग का वजन पाती देता है, उन लोग का खाने का समय नहीं होता। उन लोग का हाथ में सिर्फ 15 मिनट रहता है। जो फास्ट वजन ले लेता है उसका बाद तो हो जाता है आधा घंटा खाने के लिए, लेकिन एक ही बार में तो सब लेबर का एक ही बार वजन तो हो नहीं सकता है। तो लास्ट में जिसका वजन होता है उसके पास टाइम नहीं रहता है, खाने का टाइम नहीं होता है उसके पास। का टाइम नहीं है। अगर हम लोग का दूर मेला रहने से हम लोग को 6:30 बजे सुबह काम में जाना पड़ता है, और नजदीक रहने से तो हम लोग 7:15 में निकल जाते हैं, लेकिन दूर रहने से हम लोग को आधा घंटा पहले जाना पड़ता है काम में। तो अभी आप लोग का क्या दावी है? हम लोग को टाइम चाहिए। हम इंसान है, हमको खाना भी जरूरी है और नहाना भी जरूरी है कि नहीं?
तो आप लोग को जो ये एक्स्ट्रा जो 1 घंटा 1.5 घंटा आप लोग काम करते हैं उसके लिए एक्स्ट्रा कोई हाजिरी आप लोग को मिलता है? नहीं मिलता। तो आप लोग कभी मालिक या मैनेजर को ये इसका बारे में आप लोग कभी बोले हैं कभी कि हम लोग को एक्स्ट्रा हाजिरी चाहिए? नहीं, एक्स्ट्रा हाजिरी हम लोग को मिलेगा नहीं तो बोल के क्या फायदा। अच्छा, नहीं मिलेगा? नहीं मिलेगा। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতেও। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। মার্চ মাসের 6 এবং 7 তারিখ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। মাদলের ছন্দে মেতে উঠুক আনন্দে, এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের 15টি জেলায় শুরু হয়েছে জয় জোহার মেলা। রাজ্যের 15টি জেলার 102টি আদিবাসী অধ্যুষিত ব্লকে শুরু হয়েছে জয় জোহার মেলা। সেই মতো ক্রান্তি ব্লকের আনন্দপুর চা বাগানে অনুষ্ঠিত হলো জয় জোহার মেলা। বীর বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মেলাটির আনুষ্ঠানিকভাবে মঞ্চে শুভ সূচনা হয়। মেলার উদ্দেশ্য আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব নাচ, গান, শিল্প এবং সংস্কৃতি প্রচার এবং পিছিয়ে পড়া ব্যক্তিদের সরকারি সুবিধা প্রদান। এদিন মেলার থেকে ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পে সাইকেল তুলে দেওয়া হয়।
মেলার মূল আকর্ষণ ছিল মহিলা ফুটবল প্রীতি ম্যাচ। এছাড়াও স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত আদিবাসী সম্প্রদায়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রান্তি সমষ্টি উন্নয়ন আধিকারিক রেমিল সরেন, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, সহ সভাপতি মেহবুব আলম, রাজারাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় ওরাও, উপপ্রধান মিন্টু রায়, ভূমি কর্মাধ্যক্ষ পরিশ্রম চিকবাড়াই, ক্রান্তি বিআইও সুরাতন মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য অপর্ণা পারভিন প্রমুখ। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। ষড়যন্ত্রের শিকার, টিকিট না পেয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা জন বার্লার। 2024-25 সালের বাজেট পেশ করলো জলপাইগুড়ি পুরসভা। মোট 701 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে বলে জানান চেয়ারপারসন। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।